হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে যে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য স্পেশাল কোর্স করাচ্ছিলাম, সেখানে গ্রুপ ডি 2018 সালের আমাদের যেই সেটটা হয়েছিল, সেখানে আমরা সেট প্রত্যেকটা টাইপ ওয়াইজ এবং প্রত্যেকটা সেট আমরা তোমাদেরকে 4টে করে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করাচ্ছি। আর আজকে আমাদের এটা 12 নম্বর সেট চলছে। আর 12 নম্বর সেটের প্রশ্নপত্র যেটা রয়েছে, সেখানে আমরা 51 থেকে 75 পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করাবো। সেজন্য ভিডিওটা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রতিদিন রাত 9টায় আমাদের এই ক্লাসটা থাকে, প্রত্যেক দিন দেখে নেবে। আধা ঘন্টার মতো ভিডিও আমাদের থাকে, আর যেখানে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ট্রিক্সের মাধ্যমে সলভ করিয়ে থাকি। তো চলো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব কী দেওয়া রয়েছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে, আগের দিন আমরা 47 পর্যন্ত তোমাদেরকে করিয়েছিলাম, কয়েকটা 3টে প্রশ্ন বাকি ছিল, সেই 3টে আগে করে নিয়ে তারপরে আমরা পরের প্রশ্নগুলো করছি। কি রয়েছে, জলের গলনাঙ্ক হলো কত? জলের গলনাঙ্ক কত জানি আমরা, 0 ডিগ্রি সেলসিয়াস হলো জলের গলনাঙ্ক, তাই তো? চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলা রয়েছে যে অমিলযুক্ত বিকল্পটি খুঁজে বের করো, অর্থাৎ এর মধ্যে কোনটি রয়েছে যেটা এই 4টের মধ্যে সঙ্গে একরকম নয়, এরকম এর মধ্যে আর কোনটা রয়েছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে কি করে করবো আমরা? এই প্রশ্ন আগেও আমরা করেছি। দেখো, প্রথমে আমাদের একটা জিনিস দেখতে হবে। আমরা ফার্স্ট দেখছি যে একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে প্রথমটায় দেখো একটা বৃত্ত, দ্বিতীয়টা একটা পঞ্চভুজ, তৃতীয়টা চতুর্ভুজ, তারপরটা আমাদের একটা ত্রিভুজ। অর্থাৎ প্রত্যেকটার আমরা যদি ভিতরে প্রথমটা চতুর্ভুজ প্রত্যেকটার ক্ষেত্রে, অর্থাৎ এটা তো সেম থাকলো, দ্বিতীয়টার ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা, তার মানে এইটা দিয়ে আমরা এইটাকে ইন্ডিকেট করতে পারছি না। এরপর আমরা ভিতরে যে ইমোজিগুলো রয়েছে, ইমোজিগুলো দেখি। দেখো, এখানে ইমোজি রয়েছে, পরে আর একটা ইমোজি রয়েছে, যেগুলো তৃতীয় নম্বর ইমোজি যেটা রয়েছে সেটা দেখো উল্টো রয়েছে, অর্থাৎ এইগুলো উপরে চোখ রয়েছে, নিচে মুখ রয়েছে, আর এই তৃতীয় নম্বরটা উপরে মুখ, নিচে চোখ রয়েছে, অর্থাৎ এই তৃতীয় নম্বরটা আমাদের এই জন্য আলাদা। তাহলে বুঝতে পারলে কোনটা বিকল্প, কোনটা অমিলযুক্ত, কোনটা একমাত্র সি। কেন আলাদা সেটা বুঝতে পেরেছো? দেখো, কেন আলাদা হচ্ছে সেটা যখন একবার বুঝতে পারবে, কিছু প্রশ্ন সলভ করলে তোমরা এই ধরনের প্রশ্নগুলো ইজিলি করে ফেলতে পারবে। বলা হচ্ছে যে সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হলো অম্ল। অম্ল মানে কি? অ্যাসিড। প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে বিদ্যমান সাধারণ উপাদান কি? অ্যাসিডে আয়োডিন, এ তো অবশ্যই না, আয়োডিন তো অ্যাসিডে থাকে না। ব্রোমিন, এটাও কোনো ব্যাপার নেই, ব্রোমিন থাকতে পারে, না থাকতে পারে। ক্লোরিন, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু হাইড্রোজেন, দেখো, যে কোনো অ্যাসিডে আমরা H+ আয়ন অবশ্যই পাবো, যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে H+ আয়ন আমাদের অবশ্যই থাকবে। সেই জন্য সাধারণ একটা উপাদান হলো কি, যে কোনো অ্যাসিডের হলো H+ বা হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেন থাকবে আমাদের। এরপর 50 নম্বর যেটা রয়েছে, সেটা কি রয়েছে, একটা সরল দেওয়া রয়েছে আমাদের। সরলটা আমরা কি করব, সে আমরা বদমাস রুল যেটা শিখেছি, সেই বদমাস রুল অনুযায়ী করব, তাই তো? আমরা এর আগেও করিয়েছি তোমাদেরকে। আর একদম ইজি হয় আমাদের এই প্রশ্নগুলো। কিভাবে করব? প্রত্যেকে কিন্তু কমেন্টে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে কি করে করব? দেখো, আমাদের ফার্স্ট এটা যেটা দেখছি, আমাদের কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, আমাদের এখানে ভাগ রয়েছে 28/4। তাহলে আমাদের কি মাইনাস মাইনাস এখান থেকে কী হয়ে যায়, কেটে যায়। কেটে গিয়ে দেখো 28/4 করলে আমাদের কত হয়ে যাবে, 7 এসে দাঁড়াতো এটা, তাই তো? আর মাইনাসে মাইনাসে কি, দুটো উপর নিচে মাইনাস, কেটে যেত। এবার 7/63 করলে আমাদের কত হয়ে যায়, 7/63 করলে আমাদের এটা 9 এসে দাঁড়ায়। অর্থাৎ এই যে এইটুকু রয়েছে, এইটা ইজুকাল টু আমরা কত পেয়ে গেলাম, এইটুকু ইজুকাল টু আমরা পেয়ে গেলাম এখানে 9, ঠিক আছে? এরপর কী রয়েছে, অফ -5, অর্থাৎ অফ মানে কি, এটাকে অফ লিখতে পারি, অফকে গুণ লিখতে পারি। তাহলে -5 করলে কি হয়ে যাবে, এটা -45 হয়ে যাবে। অর্থাৎ এই সম্পূর্ণটুকু আমরা দেখতে পাচ্ছি, এইটা ইজুকাল টু আমাদের কত এলো, -45। -45-এর সঙ্গে -5 যদি আমরা যোগ করে দিই, তাহলে কী হয়ে যাবে, মাইনাসে এটা -5 -45 কী হবে, যোগ হবে। যোগ হয়ে আমাদের কী হয়ে যাবে, -50, তাই তো? তাহলে টোটালটা আমাদের কত এলো, -50। টোটালটা এসে গেল -50। তাহলে 250 ভাগ -50 ইজুকাল টু আমাদের কত হয়ে যাবে, 5 হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার কোনটা হয়ে গেলো, সি যেটা রয়েছে এটা অ্যান্সার হলো। অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে আমরা বদমাস রুল অ্যাপ্লাই করব। অর্থাৎ প্রথমে আমাদের কি, ব্র্যাকেট, তারপরে অফ বা এর কাজ, তারপরে হলো ডিভিশন বা ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, তারপরে হলো অ্যাডিশন বা যোগের কাজ, তারপরে হলো আমাদের কি, সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের 51 নম্বর। আজকের আমাদের এই ভিডিওতে যেখান থেকে স্টার্ট হচ্ছে, কী দেওয়া রয়েছে, নিতারা পশ্চিম দিকে 1 কিলোমিটার গিয়ে বাঁদিকে ঘুরে যায়, তারপর 1 কিলোমিটার হাঁটে এবং বাঁদিকে ঘুরে আবার বাঁদিকে ঘুরে যায়, এবং আরও 1 কিলোমিটার হেঁটে আবার বাঁদিকে ঘুরে আরও 450 মিটার হাঁটে। সে সূচনা বিন্দু থেকে কত দূরে আছে? তাহলে কি ডিরেকশান কীভাবে করতে হয়, আমরা ছবিটা এঁকে নিই, আমাদের ছোট্ট করে একটা ছবি এঁকে নিই।
কি করব আমরা, বলছে নিতারা কি করেছে পশ্চিম দিকে যাচ্ছে, অর্থাৎ নিতারা যদি এই পয়েন্টে থেকে থাকে, সে পশ্চিম দিক মানে কোনটা, এই দিকটা আমাদের পশ্চিম দিক, তাই তো। আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা, আমরা দেখেছি কি এই সাইড আমাদের পূর্ব হয়, এই সাইড পশ্চিম, উপর উত্তর হয়, আর নিচে আমাদের দক্ষিণ হয়, তাই তো ম্যাপের ক্ষেত্রে। তাহলে আমরা কি বলছি, নিতারা কি এইদিকে কি কতটা পথ গেছে, 1 কিলোমিটার পথ গেছে। যাওয়ার পর এরপর কি করেছে, সে বাঁদিকে ঘুরেছে। বাঁদিক মানে কোনটা হয়ে যাবে, বাঁদিক মানে এই নিচের দিকটা, তাই তো। আমরা কি বলেছিলাম, প্রত্যেক সময় ভাববে তুমি হাঁটছো, তাহলে তোমার বাঁদিক যেটা সেটাই বাঁদিক তুমি কাউন্ট করবে। বাঁদিকে আবার 1 কিলোমিটার গেল, তারপরে এইদিকে আবার 1 কিলোমিটার গেল। এরপর কি বলেছে, 1 কিলোমিটার হাঁটে, তারপরে আবার সে বাঁদিকে ঘুরে 1 কিলোমিটার হাঁটে, তারপরে আবার বাঁদিক মানে কোন দিক হয়ে যাবে আমাদের এই দিক, এদিকে আবার 1 কিলোমিটার হাঁটছে। এবারে এতটা হাঁটার হয়ে গেলে তারপরে এখন কি করছে সে, এখন বলছে যে সে এখন আরও 4.5 আবার বাঁদিকে ঘুরে 450 মিটার যায়, অর্থাৎ কি আবার সে বাঁদিক ঘুরলো মানে কি, এই আবার উপরের দিকে এইদিকে হলো 450 মিটার সে চলে গেল। তাহলে বলা হয়েছে সূচনা বিন্দু থেকে তার দূরত্ব কত। দেখো তো, সূচনা বিন্দু যদি এইটা হয়ে থাকে, এটা সূচনা বিন্দু, তাহলে এই টোটালটা কত, এই টোটাল ডিস্টেন্স যেটা রয়েছে, টোটাল ডিস্টেন্সটা আমরা কত দেখতে পাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত টোটাল হলো 1000 মিটার বা 1 কিলোমিটার, তাই তো। কারণ এই পাশে যেহেতু 1000 মিটার 1 কিলোমিটার, তাহলে এই পাশেও 1 কিলোমিটার হবে। তার মধ্যে 450 কিলোমিটার চলে এসছে, বাকি কতটা আছে, বাকি এইটুকু পথ রয়েছে। এইটুকু কত, 1000 মাইনাস আমাদের 450, 1000 মাইনাস 450 মানে কত হয়ে যাবে, 550 মিটার। অর্থাৎ অ্যান্সার কোনটা হয়ে যাবে, ডি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। আর দেখো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা এইগুলো দেখছো না দেখে নেবে, কারণ এইগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপেরই প্রশ্ন কিন্তু এক্সামে আসবে। আর গ্রুপ ডি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্সের পেপার, তোমরা যত বেশি পেপার প্রিভিয়াস ইয়ার্সে সলভ করবে তত বেশি তোমরা কনফিডেন্ট হবে, কনফিডেন্স পাবে যে কিছু কীভাবে সলভ করতে হবে, ঠিক আছে। কি দেওয়া রয়েছে, একটি বস্তু 2 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তারপর 16 মিটার অতিক্রম করে আরও 2 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে বস্তুটি গড় গতিবেগ কত। তাহলে কি করব আমরা, টোটাল কি বলা হয়েছে, প্রথম 2 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার, আর পরবর্তী 2 সেকেন্ডে যাচ্ছে কত, 16 মিটার। তাহলে টোটাল আমরা কি দেখছি, টোটাল আমরা দেখছি 4 সেকেন্ডে কতটা যাচ্ছে, 4 সেকেন্ডে 16 15 31 মিটার যাচ্ছে। তাহলে এখন বলা হয়েছে তার গতিবেগ কত, গতিবেগ কী হয়ে যাবে, তাহলে গতিবেগ 4 সেকেন্ডে 31 মিটার, তাহলে বেগ ইজ ইকুয়াল টু আমরা কী জানি, দূরত্ব বাই সময়, তাই তো। বেগ ইজ ইকুয়াল টু হয়ে যায় দূরত্ব বাই সময়। তাহলে এখন দূরত্ব কত দেওয়া রয়েছে আমাদের এখানে, দূরত্ব ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত দেওয়া রয়েছে, বেরোলো কত 31 মিটার, বাই সময় কত 4 সেকেন্ড। তাহলে এটা ভাগ করলে আমাদের কত হয়ে যায়, 4 7 28 পয়েন্ট, আমাদের কত হয়ে যায় 4 7 28, আর তারপরে 3 থাকে মানে 4 7 28, 4 5 20, অর্থাৎ এত মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা আসলো, 7.75 মিটার পার সেকেন্ড। এখন দেখো দুটো 7.75 আছে, কিন্তু এটা হচ্ছে মিটার, এটা তো হবে না, মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 একই ব্যাপার। তাহলে অ্যান্সার আমাদের বি হয়ে যাবে। দেখো বস্তুটি গড় গতিবেগ বলেছে, আবার 7.75 দেখে প্রথমটাকেও অ্যান্সার করে এসো না, এককটা দেখে নেবে যে এককটা কী দেওয়া রয়েছে। আর যখন এইগুলো করছো তখন আমাদের কি এইগুলো আমরা এই চ্যাপ্টার কমপ্লিট করিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হয়, আর এর আগেও অনেক এই প্রশ্ন সলভ আমরা করিয়েছি তোমাদেরকে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, একটি ফুড রিটেল চেনের 30% বিক্রি হয় দুগ্ধজাত দ্রব্য, অর্থাৎ একটা ফুড রিটেল চেন রয়েছে যেখানে 30% কী হয়, তার 30% হলো একটা ফুড রিটেল চেনে 30% দুগ্ধজাত দ্রব্য যেগুলো আছে সেটা বিক্রি হয়, আর বাদ বাকি টাকা বাকি কী হয়, টাটকা খাবার থেকে আয় হয় ফুড রিটেল চেনে। তার মানে কি বাকি 70% সে কী হয়ে যায়, টাটকা খাবার থেকে আয়। এখন বলা হয়েছে যদি চেনটির 1 মাসে টোটাল কত বলা হয়েছে, 1 মাসের টোটাল হলো 50,000 টাকার বিক্রি হয়, তাহলে দুগ্ধজাত দ্রব্যের বিক্রয় মূল্য কত। এখন দেখো টোটাল টাকাটা কত বলা হয়েছে, টোটাল টাকাটা বলা হয়েছে 50,000, এর 30% কি, তা দুগ্ধজাত দ্রব্যে কত বিক্রয় হয়, এর 30%, টোটাল যা হয় তার 30%, তাহলে এর কি 30/100 করে দেবো আমরা, 0 0 কেটে দিই, একটা 0 কেটে গেল, 3 5 15,000। তাহলে অ্যান্সার কি চলে আসলো আমাদের, এত টাকা আমাদের চলে আসলো। তাহলে অ্যান্সার কোনটা হবে, বি যেটা রয়েছে অ্যান্সার হয়ে যাবে, তাই তো। চলো পরের প্রশ্নে। পরে দেখো সরল থেকে, দেখো প্রত্যেকটা সেটে কিন্তু দুটো থেকে তিনটে করে সরল থাকছে আমাদের, তাই তো, সিম্পলিফিকেশন করতে দেওয়া রয়েছে।
এখানেও কী করবো আমরা সেই বদমাস রুল অ্যাপ্লাই করব, যে একটু আগেও যেটা করলাম যেরকম সে সেম বদমাস রুল অ্যাপ্লাই করব এখানে, তাই তো। প্রথমে কী কাজ হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, ফার্স্ট ব্র্যাকেট দেখব। তাহলে যদি দেখি এইটা কী হয়ে যায় মাইনাস অফ -6, যদি করি -6 বাইরে আসে, এখানে প্রথমটা এসে দাঁড়ায় কি মাইনাসে মাইনাসে +6 দাঁড়ায়। আর এইখানে কি থাকবে, এখানে 3, এর ভিতরে কার কাজ করব প্রথমে এইটার, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই তো। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +3 প্লাস এটা করলে আমাদের কত হয়ে যাবে 3 মাইনাস এবার 8 মাইনাসে মাইনাসে +3 অর্থাৎ -11, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর কি রয়েছে, ভাগ রয়েছে। ভাগে এইখানে আমরা কি করব, প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেট তুললে -3 হচ্ছে, তাহলে কার কাজ হবে আগে গুণের কাজ, 3 6 -18 আর এখানে কি রয়েছে 12 রয়েছে, তাহলে 12 রয়েছে, এটা কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর এখানে 4। দেখো লাইন ধরে ধরে নাও লেখাটাই উচিত, কারণ টাইম আমাদের অত নেই, তবু আমি লাইন ধরে লিখছি তোমাদের। তাহলে এখানে কি হবে, এরপর আমরা কিসের কাজ করব, এরপর আমরা এই ব্র্যাকেটের কাজ করব। তাহলে 12 -18 করলে কত হয়ে যায় -6, এর সঙ্গে 4 গুণ করলে আমাদের কত হয়ে যাবে -24, অর্থাৎ এইখানে এইটা ইকুয়াল টু কী হলো -24, আর এর আগে কত আছে -3 মাইনাস এটা করলে আমাদের কত হয়ে যায় -8 হয়, আর 6 দিয়ে গুণ করলে 6 8 -48, তাহলে -48 ভাগ -24, এটা এসে দাঁড়ালো এই ভাগ, তাই তো। তাহলে এটা ভাগ করলে আমাদের কী হয় মাইনাস মাইনাস কেটে যায়, 24 দিয়ে এটা ভাগ করলে অ্যান্সার এসে যায় কত 2, অর্থাৎ ডি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? পরপর আমরা বদমাস রুলে প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ বাইরের কাজ করব, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ, এভাবে পরপর করে যাব, আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। একটু ধীরে করবে এই ধরনের প্রশ্নগুলো, কারণ অনেক সময় ভুল হয়ে যায় এই ধরনের প্রশ্নগুলোতে, কিন্তু একদম ইজি, 10 সেকেন্ড এক্সট্রা টাইম লাগতে পারে, কিন্তু তোমাদের অ্যান্সার কখনো ভুল হবে না, পরপর নিয়মে করে যাবে। পরে দেওয়া রয়েছে একজন দোকানদার 20% ক্ষতিতে 6টি রেডিও বিক্রি করেন এবং একটি টিভিকে কত শতাংশ লাভে বিক্রি করলে দোকানদারের সামগ্রিকভাবে 0% লাভ বা লাভ অর্জন করবে। মানে কি কোনো লাভ বা ক্ষতি কিচ্ছু হবে না, 0% লাভ মানে কি কোনো লাভ ক্ষতি কিচ্ছুই হলো না, তাই তো। এখন টিভিটির ক্রয় মূল্য আর রেডিওটার ক্রয় মূল্যের 3 গুণ, এটা শুধু বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা কিভাবে করব, একটা রয়েছে আমাদের কি টিভি রয়েছে, আর একটা রয়েছে আমাদের রেডিও, তাই তো। দেখো আমরা এক্স টেক্স কিচ্ছু ধরবো না, কিন্তু আমরা ডাইরেক্ট অ্যান্সার করব, ঠিক আছে। আর আমি তোমাদেরকে এর আগেও শিখিয়েছি যে কীভাবে ডাইরেক্ট করতে হয়। তাহলে কি বলা হয়েছে, যে টিভিটার ক্রয় মূল্য, এখন বলা হয়েছে যে একটি টিভির ক্রয় মূল্য হলো একটি রেডিওর ক্রয় মূল্যের 3 গুণ, অর্থাৎ রেডিও যদি 1 হয় টিভির দাম কত হবে 3 হবে, 3 গুণ। তাহলে আমরা রেডিওকে যদি 100 ধরি, 100 টাকা ধরে থাকি, তাহলে টিভির কত হবে 300 টাকা, কারণ তার 3 গুণ টাকা দাম, তাই তো। এবার একটা টিভির দাম কত 300 টাকা। এখন এরা কি বলেছে, এরা বলেছে যে টোটাল কটা রেডিও বিক্রি করে, 6টা রেডিও বিক্রি করে 20% ক্ষতি হয়। তাহলে একটা রেডিও 100 টাকা হলে 6টা রেডিওর কত হয়ে যাবে, 6টা রেডিওর 600 টাকা দাম হয়ে যাবে। তাহলে এর 600 টাকা দাম হয়ে গেল। আর এখানে কি বলেছে যে এই রেডিওতে 6টা রেডিওতে তার 20% ক্ষতি হয়, তাহলে ক্ষতি কত হচ্ছে, ক্ষতি হচ্ছে তার 20%, তাই তো। 20% তার ক্ষতি হয়ে যাচ্ছে, লস হচ্ছে। তাহলে 100 টাকায় যদি 600 টাকা, মানে 100 টাকায় 20 টাকা লস হয়, তাহলে 600 টাকায় কত হবে 120 টাকা লস হয়ে যাবে। তার লস কত হবে, লস বা ক্ষতি হবে কত 120 টাকা, তাই তো। কারণ কি 600 এর আমরা কি করি 20% করব, 20/100 করলে আমাদের 0 0 কেটে যায়, কত হয়ে যায় 120, তাই তো। 120 টাকা আমাদের কী হয়ে যাবে, লস হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে রেডিও বিক্রি করার জন্য। 100 টাকায় তার 20 টাকা ক্ষতি হয়, তাহলে 600 টাকায় কত 120 টাকা ক্ষতি হবে। এখন বলেছে সে লাভ ক্ষতি কোনোটাই করবে না। যদি সে লাভ এবং ক্ষতি কোনোটাই না করে, তার জন্য তাকে কী করতে হবে, এই 300 টাকা যেটা বিক্রি করছে টিভিটাকে কত বিক্রি করতে হবে, 420 টাকা বিক্রি করতে হবে, তাই তো। কারণ কি এই 120 টাকা যেটা লস হলো, সেই লসটা তার এই টিভি বিক্রি করে তুলতে হবে। তার মানে কি তাকে আরও 120 টাকা এক্সট্রা দামে বিক্রি করতে হবে, এক্সট্রা দামে বিক্রি করতে হবে। 300 টাকা হলো টিভিটার ক্রয় মূল্য, তাকে 420 টাকা বিক্রি করতে হবে। তাহলে কী হবে, এই যে 120 টাকা লস হয়েছিল সেটা এখানে আর লসটা থাকবে না, লাভ লস মিলে কোনো লাভ ক্ষতি কোনোটাই হবে না, 0% হলো, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, যে 300 টাকা দাম হলে তাকে 120 টাকা এক্সট্রা বিক্রি করতে হবে। তাহলে কত লাভ করতে হবে, তাকে 120 টাকা লাভ করতে হবে, কত টাকায় 300 টাকায়। তাহলে 100 টাকায় কত বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তা 0 0 কেটে দাও, এখানে 0 একটা কেটে গেল, 3 দিয়ে কাটলে এটা 4, 4 10 40%। অর্থাৎ তাকে কি করতে হবে, 300 টাকায় 120 টাকা লাভ, মানে 100 টাকায় তাকে 40% তাকে লাভ করতে হবে। বুঝতে পেরেছো? আশা করি এই প্রশ্ন একটাও বাদবে না এরপর তোমাদের।
আর এইভাবে তোমরা যদি করো কয়েক সেকেন্ড অ্যান্সার লাগবে, টাইম লাগবে অ্যান্সারগুলো করতে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন দেওয়া রয়েছে ঊর্ধ্বগামী স্রোতে 60 কিলোমিটার দূরত্বে যাওয়ার জন্য একটি রোয়ারের 4 ঘন্টা সময় লাগে, 8 ঘন্টা সময় লাগে। মাত্র 5 ঘন্টা সময় লাগে ওই একই দূরত্ব নিম্নগামী স্রোতের অতিক্রম করতে। স্থির জলে রোয়ারের গতি কত? অর্থাৎ কী বলেছে, টোটাল হলো 60 কিলোমিটার একটা পথ রয়েছে। যখন সে কি করে যে 8 ঘন্টা সময় লাগে যখন সে ঊর্ধ্বগামী স্রোতের, অর্থাৎ কি আপস্ট্রিমে যখন যায়, স্রোতের প্রতিকূলে যখন যায় আপস্ট্রিমে, তার কত সময় লাগে? 8 ঘন্টা। আর যখন ডাউনস্ট্রিমে যায় তখন তার কত সময় লাগে? তখন সময় লাগে 5 ঘন্টা। অর্থাৎ অনুকূলে গেলে, অনুকূলে যখন যায় তখন 5 ঘন্টা সময় লাগে, আর যখন প্রতিকূলে যায় তখন তার কত সময় লাগে? প্রতিকূলে গেলে তার 8 ঘন্টা সময় লাগে। তাহলে বলেছে রোয়ারের গতি কত ছিল। তাহলে আমরা তোমাদেরকে একদম ট্রিক শিখিয়েছি আর পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, তাই তো। আর যা ট্রিক শিখিয়েছি তোমরা কোথাও শিখতে পারবে না, একদম টাইপ ধরে ধরে ট্রিক শিখিয়েছি, সেজন্য ভিডিওগুলো প্রত্যেকে দেখে নেবে। তোমরা আমাদের চ্যানেলে গেলে পেয়ে যাবে, বোটানি স্ট্রিমের প্লেলিস্ট আলাদা করে দেওয়া রয়েছে। তাহলে আমরা কি দেখলাম, 60 কিলোমিটার যায় কত? 8 ঘন্টায়। তাহলে এর বেগটা কত? আমরা 60/8 অর্থাৎ 7.5 কিলোমিটার পার আওয়ার, তাই তো। এত হলো তার কি বেগ যখন আপস্ট্রিমে যাচ্ছে বা প্রতিকূলে যাচ্ছে। আর যখন অনুকূলে যাচ্ছে তখন বেগ কত হয়ে যাবে? অনুকূলে যাওয়ার মানে কি 60 কিলোমিটার যায় কত? 5 ঘন্টায়। তার মানে 60 দিয়ে ভাগ করলে কত? 12 কিমি পার আওয়ার, তাই তো। তার মানে এখন আমরা কি দেখতে পেলাম যে তার যাওয়ার সময় আপস্ট্রিমের বেগ কত? 7 অর্থাৎ ইউ দেওয়া রয়েছে কত? 7.5 আর ডি দেওয়া রয়েছে 12। তাহলে এক্স এর মান বের করতে বলেছে, রোয়ারের মান। রোয়ারের মান মানে কি? ইউ প্লাস ডি বাই আমাদের কি হয়ে যায়? 2, তাই তো। তাহলে ইউ কত বেরিয়েছে? 7.5 প্লাস ডি কত? 12/2। তাহলে 12 সাথে 19.5 বাই 2 ইজ ইকুয়াল টু ভাগ করলে আমাদের কত হয়ে যায়? 9 দুগুণে 18.1.5, তাই তো। 9.75 কিলোমিটার আমাদের পার আওয়ার, ঠিক আছে। কিলোমিটার পার আওয়ার, এটা অ্যান্সার চলে আসে। অর্থাৎ কোনটা অ্যান্সার হয়ে যাবে? ডি যেটা রয়েছে এটা হয়ে যাবে। আমরা তোমাদেরকে বোটানি স্ট্রিম সম্পূর্ণ কমপ্লিট করিয়েছি চ্যাপ্টার। আর দেখবে একদম আলাদা ট্রিক শিখতে পারবে, যারা দেখেছো তারা তো জানো, দেখে নেবে। সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করানো রয়েছে আমাদের, আলাদা প্লেলিস্ট করা রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা দেখে নেবে। আর এছাড়া এই ধরনের কোনো ধরনের প্রশ্ন তোমাদের বাঁধবে না, ঠিক আছে। যদি দেখে থাকো কোনো ধরনের প্রশ্ন তোমাদের বাঁধবে না। এরপর কি রয়েছে? এরপর আমাদের রয়েছে যে নিম্ন সরণি যেটা রয়েছে, এখানে 6টা হলো আমাদের, 6টা থেকে দুপুর 12টার মাঝে গড়পড়তা কতগুলি প্রস্থান ঘটে তা বলা হয়েছে। 6টা থেকে 7টায় আমাদের 4টে, তারপরে 2টো, 7টা থেকে 8টায়, 9টা থেকে 9টায় 2টো, 9টা থেকে 10টায় 1টা, 10টা থেকে 11টায় 1টা, আর 10টা থেকে 11টা থেকে 12টায় 2টো। তাহলে মোট গড় কতগুলো? তাহলে আমরা কত দেখছি? টোটাল কতগুলো দেখো তো, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 9 10 11 12। টোটাল আমরা দেখছি 12টা হলো প্রস্থান হচ্ছে। কত ঘন্টায়? আমাদের টোটাল 6 ঘন্টায়, 1 2 3 4 5 6। তাহলে গড় কত হবে? তাহলে টোটাল কত? 12 বাই কতগুলো সংখ্যা রয়েছে? সংখ্যা হলো 6টা, 6টি গড় পড়তে, তাহলে 6 দিয়ে ভাগ করে দিলে আমাদের কত হয়ে যাবে? 2। তাহলে গড় অ্যান্সার কত হয়ে যাবে? গড়পড়তা কতগুলো প্রস্থান ঘটে? 2টো করে। কারণ কি টোটাল 12টা প্রস্থান হয়েছে, আর ক ঘন্টায়? 6 ঘন্টায়, সেজন্য 6 দিয়ে ভাগ করে দিলাম। এরপর আমাদের বলা হয়েছে যে রড ও কোণ এবং কোণ পাওয়া যায় কোথায়? দেখো রড এবং কোণ কোষ, ঠিক আছে। এই রড এবং কোণ কোষ কোথায় পাওয়া যায়? চোখে। এটা আমাদের চোখে থাকে রড এবং কোণ কোষ, ঠিক আছে। এরপর রয়েছে চিত্রগুলিতে দেওয়া আকৃতিগুলির মধ্যে কোনগুলি যুক্ত করে আমাদের প্রশ্নচিত্রটি গঠন করা হয়েছে সেটা আমাদের বলা হয়েছে। অর্থাৎ এই যে প্রশ্নচিত্রটা আমাদের দেওয়া রয়েছে, সেই প্রশ্নচিত্রটা দিয়ে আমরা নিম্নলিখিত কোনটা তৈরি করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এইটাকে প্রশ্নচিত্রটা তৈরি করতে আমাদের এখান থেকে কি কি জিনিস দরকার হয়েছে দেখো তো। প্রথম আমরা দেখছি কি একটা আমাদের সিলিন্ডার রয়েছে, মানে সি আমাদের দরকার হয়েছে। তারপরে এই পাশে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেই ত্রিভুজটা এখানে রয়েছে। আর কি কিছু আছে দেখছি? এইটা আছে কোথাও? না, এটা নেই, এটাও আমাদের নেই। অর্থাৎ শুধুমাত্র বি এবং সি, অর্থাৎ আমাদের এই যেটা রয়েছে ডি নম্বর অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই তো। অ্যান্সার তাহলে আমাদের কোনটা হয়ে যাবে? এই ডি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। কারণ কি বি এবং সি এই দুটো মিলে আমাদের কি করা হয়েছে? এই চিত্রটি তৈরি করা হয়েছে। তো চলো পরের প্রশ্নে। বলা হয়েছে যে এর ড্যাশের সর্ববহিস্থ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকে।
তাহলে দেখো এটা কি, এটা জানার জন্য একটা জিনিস তোমাদের দেখো, এই সেম প্রশ্ন আমরা কিন্তু এর আগে করেছি, এই সেটে সেম আরেকটা এরকম প্রশ্ন দিয়েছে। কি দিয়েছে আমি তোমাদেরকে বলছি, আগে তোমাদের এই বিষয়টা বলে নিই, তারপর আমি বলছি যে সেম প্রশ্ন কোথায় পেয়েছো তোমরা। দেখো প্রথমে যদি আমরা ইলেকট্রন সংখ্যা দেখি, আর্গনের ইলেকট্রন সংখ্যা আমাদের কত হয়ে যায়, আর্গনের পারমাণবিক সংখ্যা যেটা রয়েছে সেটা কত হয়ে যায় 18, আর আমাদের পটাশিয়াম বা কে এর কত হয়ে যায়, এর 19। তাহলে কি শেষ কক্ষে কখনো 18 এবং 19 শেষ কক্ষে কখনোই সেম সংখ্যক হতে পারে না। আমরা যদি ভাগ করি 2, 8, 8 এইভাবে যদি ভাগও করে থাকি, শেষ কক্ষে কি আমাদের সমান সংখ্যক থাকবে, থাকবে না, তাই তো। এরপরে অক্সিজেনের কত, অক্সিজেনের আমরা দেখছি কত, অক্সিজেন আমরা জানি 8, আর ফ্লোরিনের আমাদের 9। এরা পাশাপাশি, মানে 18, 19 এগুলো দেখে আমরা কি বুঝতে পারছি, এরা একই কি রয়েছে, পরপরই রয়েছে, মানে আলাদা একই শ্রেণীতে নয়, অবস্থিত নয়, তাই তো। একই শ্রেণীতে অবস্থিত হলে এদের কী হতো, শেষ কক্ষে ইলেকট্রন সমান হতো। আর্সেনিক দেখো, আর্সেনিক যেটা রয়েছে, আর্সেনিকের আমাদের কটা থাকে, আর্সেনিক মানে কটা পরমাণু সংখ্যা 33, আর বিসমাথের আমাদের কত 83। হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হলো 1, আর হিলিয়ামের হলো আমাদের 2। এবার দেখো এইখানে যেগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে আমরা যদি এই প্রত্যেকটা কক্ষপথকে ভাগ করি এইভাবে, যে আমরা কি যে প্রথম কক্ষে 2টো থাকবে, তারপরে কক্ষে কত থাকবে 8টা থাকবে, এইভাবে আমাদের কন্টিনিউ হয়, তাই তো। প্রথম কক্ষে 2টো, শেষ পরের কক্ষে 8টা, এইভাবে যদি হয়, তারপরের কক্ষে আমাদের কতটা থাকে 18টা, এভাবে কন্টিনিউ হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটাকে যদি ভাঙি, এটা কি 2 আর 8 10, 10-এর পরে এই শেষ কক্ষে কটা থাকছে, 8টা থাকছে, এইটার শেষ কক্ষে কটা থাকছে, সরি এটা 2 8 8 হয়ে যাচ্ছে, মানে শেষ কক্ষ পুরো পূর্ণ হয়ে যাচ্ছে, এটা 2 8 9 হচ্ছে, অর্থাৎ শেষ কক্ষ দেখো তো, 2টো 8টা পূর্ণ করার পর তারপরে আবার 8টা পূর্ণ করে তার পরবর্তী কক্ষ 1 একটাই চলে আসছে, অর্থাৎ সেম হচ্ছে না। কিন্তু আমরা এরকমভাবে যদি প্রত্যেকটা দেখো, এখানে 8টা এখানে 9টা, অর্থাৎ শেষ কক্ষে সেম থাকবে না, এখানে 6টা থাকবে আর এখানে 7টা থাকবে, এইভাবে আমাদের রয়েছে, সব কটা রয়েছে। এই হিলিয়ামকে অক্সিজেন এর শেষ কক্ষে একটা, এর 2টো, সেরকম এই 33কে যদি দেখো, 33-এর এর শেষ কক্ষে যতগুলো থাকবে, আর 83-র ক্ষেত্রেও এই সেম রুলে তোমরা ভাঙো, 2 8 8 18 18 32, যেইভাবে আমরা ভেঙে থাকি, তোমাদের 2n² যে সূত্রে ভেঙে থাকছি, 2n² এই সূত্রে যদি তোমরা কক্ষপথে কতগুলো করে থাকবে ভেঙে নাও, তাহলে তোমরা দেখতে পাবে কি, যে এই আর্সেনিক এবং বিসমাথ রয়েছে, এদের দুজনের শেষ কক্ষে সমান সংখ্যক ইলেকট্রন থাকছে। এবার দেখো এই সেম প্রশ্ন আমি বললাম যে এর আগে আমরা করেছি কীরকম, আমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল, দেখবে এর আগের সেটেই আমরা করেছি, এই সেটেরই আগের প্রশ্নে আগে যেটা করালাম আগের দিনই আমরা করেছি, যে যদি কোনো কক্ষে যোজক ইলেকট্রন সমান থাকে, কি একই শ্রেণীতে থাকলে, আমরা কি বলেছিলাম, একই শ্রেণীতে থাকলে কি হয়, সে যোজক ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, আর শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সর্ববহিস্থ কক্ষে, সেটাকে যোজক ইলেকট্রন বলা হয়। তার মানে কি, আমরা এইখানে দেওয়া রয়েছে আর্সেনিক এবং বিসমাথকে আমরা জানি, আর্সেনিক এবং বিসমাথ এরা একই শ্রেণীতে অবস্থিত, সেজন্য এদের শেষ কক্ষে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে 1 নম্বর, আর কটা থাকবে এইভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। এই দুটো জিনিস জানতে পারলাম, যে যোজক ইলেকট্রন সংখ্যা কি শেষ কক্ষে সমান আর্সেনিক এবং বিসমাথের, কারণ এরা একই শ্রেণীতে অবস্থান করে, ঠিক আছে। এরপর কি রয়েছে, এরপর রয়েছে নিম্নলিখিত সিরিজে পরবর্তী পদটি খুঁজে বের করতে বলা হয়েছে। পরবর্তী পদ খুঁজে বের করো মানে কি, এরপর আমরা দেখি। তাহলে প্রথম আমরা কি দেখব, দেখো ফার্স্ট আমি বলেছিলাম এই ধরনের প্রশ্ন করার সময় প্রথমে নাম্বার দিয়ে চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমে কি আছে দেখো তো, এখানে 4 আছে, 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 8 হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা দেখছি +2 করে হচ্ছে, তার মানে এর পরেরটায় আমাদের কত হবে, এর পরেরটায় সংখ্যাটা হবে 10, তাই তো। এরপর কি রয়েছে, এইখানে দেখো, এইখানে যদি দেখি এটা 5 থেকে 7 হয়েছে, 7 থেকে 9 হয়েছে, 9 থেকে কত হবে তাহলে আমাদের 11 হবে, তাই তো, কারণ এইটাও +2 হচ্ছে, এইটাও +2 হচ্ছে, তাহলে এইটাও +2 হবে। অর্থাৎ এইবার আমরা এটা দেখে নিলাম। এবার দেখো তো, কোনোটার মাঝে 0 এবং শেষে মাঝে 10 এবং শেষে 11 কোনোটায় আছে, কোনোটায় ওইভাবে নেই। কিন্তু আমরা কি বলেছিলাম, এইগুলো যখনই নেওয়া হয় আমরা যদি দেখি, এবার আমাদের ফার্স্ট জিনিসটা দেখো, প্রত্যেকটা টি হবে, আমরা এইটুকু আমরা চেক করতে পেরেছি, প্রত্যেকটা টি হবে, আমাদের আর আলাদা করে বের করা। আর মাঝের আমাদের যেটা রয়েছে প্রত্যেকটা ইউ হবে। তাহলে আমাদের এইখান থেকে কোনটা হবে, তাহলে আমাদের অনুযায়ী কি আছে, টি 10 ইউ 11, কিন্তু এইটা কি আমাদের অপশানে কোথাও আছে, অপশানে তো এটা আমাদের নেই। কিন্তু দেখো আমাদের যদি এই 10 থেকে প্রথম আমাদের দশকের এই সংখ্যা 1 বাদ দিয়ে দিই,
11 থেকে এই এককে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি, অর্থাৎ শুধুমাত্র এককের ঘরের সংখ্যা রাখি তাহলে এসে দাঁড়ায় কি T0UI, এটা আছে আমাদের U1, এটা আমাদের কোনটায় সিতে রয়েছে, বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা দেখলাম T10 U11 এলো, কিন্তু এর ক্ষেত্রে আমরা কি দেখছি দশকের সংখ্যা, অর্থাৎ 10-এর ক্ষেত্রে শুধুমাত্র ইউনিট ডিজিটটাকে রাখলাম 0, 11-র ক্ষেত্রে ইউনিট ডিজিটকে রাখলাম 1, সেই জন্য 0 আর 1 হলো, আর T আর U তো প্রত্যেকটাই হবেই, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, সি হয়ে গেল। অর্থাৎ সম্পূর্ণ সংখ্যা না লিখে ওরা শুধুমাত্র ইউনিট ডিজিটটাকে লিখেছে, ঠিক আছে, এককের ঘরের সংখ্যাকে। এরপর কি রয়েছে, লীলা দক্ষিণ দিকে 3 কিলোমিটার ড্রাইভ করেন। দেখো প্রথমে একটা জিনিস ভালোভাবে দেখে নেবে যে আমাদের যখনই আমরা ছবি আঁকছি না, আমাদের কি প্রত্যেকটা লিখে লিখে করতে হবে কি, আমাদের এখানে কি বের করতে দিয়েছে, দিক বের করতে দিয়েছে, তাহলে অত লিখে করার আমাদের দরকার নেই। কি বলা হয়েছে, লীলা দক্ষিণ দিকে, দক্ষিণ মানে কি নিচের দিক, আমরা আগেই করলাম, দক্ষিণ দিকে 3 কিলোমিটার যায়। এবার রাস্তার চৌমাথাতে এসে সে বাঁ দিকে ঘোরে, তাহলে বাঁ দিক মানেটা কোনটা হয়ে যাবে, তার এই দিকটা হয়ে যাবে, তাই তো, তোমার বাঁ দিক যেটা সেটাই ভেবে নেবে। তোমরা হাঁটছো তাহলে কি হতো, এখানে সে 500 কিলোমিটার চলে যায়। এখন বলা হয়েছে সে ক্যাফেতে পৌঁছায়, তাহলে সে এখন কোন প্রাথমিক অবস্থান থেকে কোন দিকে, দেখো তো এইটা কি দিক, এটা দক্ষিণ দিক, আর সেই দিকে এসছে, আর এইটা কি আমাদের পূর্ব দিক। তাহলে আগে সে কোন অবস্থান ছিল এইখানে, এখন কোন বরাবর রয়েছে, এই বরাবর, তাহলে এইটা কোন দিক, এটা আমাদের দক্ষিণ পূর্ব দিক, তাই তো, দক্ষিণ পূর্ব দিক। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, যেটা রয়েছে এটা হয়ে গেল দক্ষিণ পূর্ব দিকে, বুঝতে পেরেছে? এরপর কি দেওয়া রয়েছে, ঘড়িতে যখন দুপুর 2:41 বাজবে তখন ঘন্টার মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে তৈরি কোণ দুটির মধ্যে ক্ষুদ্রতর কোণটি কোনটা, অর্থাৎ আমাদের এর মধ্যে ছোট কোণ যেটা হবে, কারণ যে কোনো কোণ কি দুটো কোণ তৈরি করে, একটা হলো আমাদের বৃহৎ কোণ বা অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করে, আর একটা আমাদের কি ক্ষুদ্রতম কোণ তৈরি করে। তাহলে এখন বলা হয়েছে তাহলে এটা কোনটা হবে আমাদের, তাহলে আমরা কি তোমাদেরকে ঘড়ির চ্যাপ্টারও কমপ্লিট করে দিয়েছি, তাই তো, রিজনিংয়ে করে দিয়েছি, বা আমাদের চ্যানেলেও আলাদাভাবে করানো রয়েছে রিজনিংয়ে, আমরা প্রত্যেক টাইপ ধরে ধরে তোমাদেরকে প্রশ্ন করেছি, কালই আমাদের ঘড়ির চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন কি 2:41 বাজে, তাহলে সূত্র আমরা কি জানতাম, আমরা সূত্র বসাবো 11/2m - 30h, তাহলে এই সূত্রে বসিয়ে দিই। এর কি সবসময় পজিটিভ ভ্যালুটা নেবো, হ্যাঁ, মাইনাসে আসলেও আমরা পজিটিভ ভ্যালুটাই দেবো। এম মানে কি আমাদের কত, এম মানে হলো আমাদের মিনিট, তাহলে 2:41 বাজে 41, তাহলে এম কোনটা, এম হলো 41, আর ঘন্টা এইচ মানে হলো ঘন্টা 2, তাহলে বসিয়ে দাও 11/2, এম মানে কত 41 - 30 ইন্টু এইচ মানে হলো 2। এটা যদি আমরা করে দিই তাহলে আমাদের কত চলে আসছে, দেখো তো, 4 11 অক্ষে 11-এর 1 হাতে 1, 4 × 44-এর অক্ষে 45/2, আর 3 × 2 = 60 হয়ে গেল। তাহলে এটা আমাদের কত হয়ে যায়, দেখো তো, যদি করি এটা বিয়োগ করো তো, ভাগ করলে আমাদের কত হয়, 2 × 2 = 4, 2 × 2 = 4, 5 × 2 = 10.5 - 60, তাহলে বিয়োগ করলে আমাদের কত হয়, 265 থেকে 60 বিয়োগ করলে আমাদের কত হয়ে যাবে, 165.5, অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, ডি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই সূত্রে বসিয়ে দেবে। আমাদের অনেক সময় বের করতে দেয় যে কোনটা ফাস্ট চলছে কোনটা স্লো চলছে, বা কখনো কখনো দেয় কখন ঘন্টার তোমাদেরকে দিয়ে দেবে যে কতবার হলো তোমাদের ধরো রাইট অ্যাঙ্গেল অবস্থায় রয়েছে বা একে অপরের উপর রয়েছে, কোন 4টা থেকে 5টার মধ্যে কোন সময় তারা একে অপরের বিপরীতে অবস্থান করবে। এই ধরনের প্রশ্নগুলো সব টাইপ আমরা তোমাদেরকে কিন্তু করিয়েছি, সেজন্য ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, হ্যাঁ, কোনো টাইপের প্রশ্ন তোমাদের বাদ যাবে না যারা ক্লাসগুলো সম্পূর্ণ করছো। এরপর রয়েছে যে মাটিতে থাকা এ বিন্দু থেকে একটি টাওয়ারের উচ্চতার উন্নতি কোণ হলো 30 ডিগ্রি, টাওয়ারের পাদদেশের দিকে 20 মিটার এগিয়ে এক্স বিন্দুতে এলে উন্নতি কোণ হয়ে যায় 60 ডিগ্রি, টাওয়ার থেকে এ বিন্দুর দূরত্ব কত। অর্থাৎ কি বলা হয়েছে, একটা টাওয়ার রয়েছে আর একটা বিন্দু রয়েছে এ বিন্দু, ধরো এটা একটা এ বিন্দু রয়েছে আর এইখানে একটা টাওয়ার রয়েছে এরকম, ঠিক আছে, টাওয়ারটার উচ্চতাও আমরা জানি না। এখন বলা হয়েছে টাওয়ারের শীর্ষবিন্দু থেকে মাটিতে যে বিন্দুটা রয়েছে এর উন্নতি কোণ মানে কি, এই যে কোণটা রয়েছে এই কোণটা আমাদের কত বলা হয়েছে, এই কোণটা বলা হয়েছে 30 ডিগ্রি। এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে টাওয়ারের পাদদেশের দিকে, দেখো এই জিনিসটা ভালো করে করো, টাওয়ারের পাদদেশের দিকে মানে কি, আমরা এই এ বিন্দু থেকে যাচ্ছি, অনেকে কিন্তু পাদদেশ থেকে পড়লে কিন্তু উল্টো দিকে করে ফেলে, এটা ভালো করে খেয়াল করবে, পাদদেশের দিকে এক্স বিন্দুতে এলে, অর্থাৎ সে কি করলো, এখান থেকে এক্স বিন্দুতে এখানে এলো, এক্স বিন্দুতে এলে আমরা দেখি যে যেই কোণটা তৈরি হয় সেই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হলো আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি।
তাহলে বলা হয়েছে টাওয়ার থেকে এ বিন্দুর দূরত্ব কত। অর্থাৎ আমাদের কি বের করতে বলা হয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে এই এ এবং টাওয়ারের মধ্যে ডিস্টেন্সটা আমাদের কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে কি করে করব, আমরা ধরে নিলাম যে আমাদের এই যেটা রয়েছে এই টাওয়ারের উচ্চতাটাকে আমরা ওয়াই ধরে নিলাম, আর এইখান থেকে এক্স বিন্দু যেটা এলো এখান থেকে কি এক্স মিটার দূরে 20 মিটার দূরে এসছে, অর্থাৎ এখান থেকে 20 মিটার এসছে, আর বাকি যেটা রয়েছে সেটাকে আমরা এ ধরে নিলাম। ঠিক আছে, এ থেকে এক্স কি 20 মিটার দূরে এসছে বলেই তো দিয়েছে, আর বাকিটা আমরা এক্স, দেখো আর কিছু দেওয়া নেই কিন্তু, এবার আমাদের বের করতে হবে। তা বাকিটাকে এ ধরে নিয়েছি, তাহলে টোটাল এ থেকে আমরা যদি এইটাকে বি ধরি আর এটা যদি সি ধরি, তাহলে এ থেকে বি এর মধ্যে এই টোটাল ডিস্টেন্সটা কত, এ আর বি এর মধ্যে টোটাল ডিস্টেন্সটা আমরা দেখি 20 প্লাস এ। আর টাওয়ারের উচ্চতা কতটা ধরে নিলাম আমরা, বিসি যেটা রয়েছে টাওয়ারের উচ্চতাটাকে ওয়াই ধরে নিয়েছি। এখন আমরা কি লিখতে পারি, আমরা এই যেটা রয়েছে এই ছোট যেটাতে রয়েছে না, এইটা আমরা কি লিখতে পারি, এই বড় যেটা রয়েছে দেখো 30 ডিগ্রি যদি লিখি তাহলে আমরা tan থিটা tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি তো বিসি বাই এবি লিখতে পারি তো, লম্ব বাই অতিভুজ। এই tan 30 যদি এই কোণটা করি এই বিসি বাই 30 এস এবি করতে পারি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু আমাদের কত দেওয়া রয়েছে ওয়াই বাই এস এবি ইজ ইকুয়াল টু কত 20 প্লাস এ, বুঝতে পারলে। এবার যেটা দেওয়া রয়েছে তাহলে এটা আমরা কি দেখতে পেলাম, এটা যদি আমরা করি এটাকে আমরা tan থিটা 30 মানে কত 1/√3 ইজ ইকুয়াল টু বেরোলো ওয়াই বাই 20 প্লাস এ, এটা বেরিয়ে গেল। এবার সেকেন্ড যেটা রয়েছে সেটা আমরা কি দেখতে পাচ্ছি, এই ছোটো এই 60 ডিগ্রি কোণটা যদি নিই তাহলে আমরা কি দেখতে পাই tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যায় ওয়াই বাই এ, ওয়াই বাই এ হয়ে যায়। তাহলে ওয়াই বাই এ যদি tan 60 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, tan 60 ইজ ইকুয়াল টু কী লিখতে পারি √3, √3 ইজ ইকুয়াল টু কত হয়ে যায় ওয়াই বাই এ। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হলো এ √3, তাই তো, ওয়াই এর মান এলো এ √3। তাহলে ওয়াই এর মান যদি আমরা এখানে এ √3 বসিয়ে দিই তাহলে আমাদের এটা এসে দাঁড়ায় কি 1/√3 ইজ ইকুয়াল টু এ √3 বাই 20 প্লাস এ, হয়তো। এবার ক্রস গুণ করো, এ √3 গুণ করলে কি √3 গুণ করলে 3a হয়ে যায়, ইজ ইকুয়াল টু কত হলো 20 প্লাস এ। তাহলে আমরা কি দেখি 3a কে এই পাশে নিয়ে আসলে আমাদের 2a মাইনাস 3a মাইনাস এ 2a ইজ ইকুয়াল টু 20, তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের কত দাঁড়ালো, এ ইজ ইকুয়াল টু 10 দাঁড়ালো। তাহলে এই এর মান আমরা যেটা দেখছি এই এর মান আমাদের কত বেরিয়ে গেছে, এই এর মান আমাদের 10 বেরিয়ে গেছে। এখন বলা হয়েছে এ থেকে বি এর মধ্যে দূরত্ব কত, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত 20 প্লাস এ ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে 10, অর্থাৎ 30 মিটার। বুঝতে পেরেছ? দেখো এই প্রশ্ন একবার যারা বুঝে যাবে, একটা প্রশ্ন বুঝে গেলে এই ধরনের কোনো প্রশ্ন তোমাদের বাঁধবে না। আর এরপরও আমরা যখন এইগুলো করাবো না তখন ট্রিক শেখাবো, দেখবে তোমরা এইসব এক্স ওয়াই কিচ্ছু ধরতে হয় না, না ধরেও তোমরা করতে পারো। ট্রিক শেখাবো, সেটা প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই কিন্তু ফলো করো আমাদের। হ্যাঁ, লেখা আছে কোন ধাতব অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, কি অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা হয় সেটা একটি উভধর্মী অক্সাইড হয়। ঠিক আছে, কী দেওয়া রয়েছে, একটি সরল